বিবিএ থার্ড ইয়ার যারা পড়াশোনা করো তাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ এই সাবজেক্টটা আছে এবং এই সাবজেক্টের যে চ্যাপ্টারটা আজকে তোমাদের শেখাবো অঙ্ক চ্যাপ্টারের কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটা বছর সি পার্টে 10 মার্ক এবং বি পার্টে 4 মার্কের অঙ্ক আসে, আর যদি বি পার্টে নাও আসে সি পার্টে অবশ্যই 4 মার্কের একটা অঙ্ক থাকবে। অধ্যায় দেখা যাচ্ছে প্রকাশনা বইয়ের পাবলিকেশন ভিত্তিক, এইটা কোনো কোনো চ্যাপ্টার হচ্ছে এলোমেলো হইতে পারে। আমি যে পাবলিকেশনের বইটা করি আমার বই হলো চ্যাপ্টার 5, কিন্তু তোমরা মিলিয়ে নেওয়া হচ্ছে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ যে চ্যাপ্টারটা এইটা যে যে চ্যাপ্টারে আছে সেইটা দেখবা। এখন এই চ্যাপ্টারটায় অনেক সূত্র এবং বিভিন্ন ফরম্যাটের অঙ্ক আছে। আজকে তোমাদের মাঝে যে ফরম্যাটটার অঙ্ক করে সমাধান করে দেখাবো, অঙ্কে যদি ইয়ার থাকে বা মান্থ থাকে অথবা পিরিয়ড থাকে তাহলে এই অঙ্কগুলো এই 8টা সূত্র দিয়েছি তোমাদের, এই 8টা সূত্রের মধ্যে এটা কমপ্লিট করবা। এই 8টা সূত্রের মাধ্যমে যে অঙ্কে ইয়ার মান্থ এবং পিরিয়ড থাকবে সে অঙ্কে অবশ্যই এই 8টা সূত্র যদি তোমরা মনে রাখতে পারো তাহলে সমাধান করতে পারবা। আর আরও যে অন্যান্য ফরম্যাটের যে অঙ্কগুলো আছে যদি তোমাদের এই 8টা সেই অঙ্কগুলোও যদি করতে যাও তাহলে এই 8টা সূত্র তোমাদের সাহায্য করবে তার সাথে। আর এই অধ্যায়ের আরেকটা বিষয় হচ্ছে তোমাদের ভালো লাগার একটা বিষয় হচ্ছে, ধরো তোমার 5টা রেকর্ড দেবে, যদি তুমি পরীক্ষার সময় 1, 2 বা 3টে রেকর্ড করো সেই 3টে রেকর্ডের জন্য তোমার মার্ক, যদি তুমি 4টে রেকর্ড করতে পারো 4টে রেকর্ডের জন্য মার্ক, তাহলে এইটা 5টা রেকর্ড দিলে এক একটা রেকর্ডের জন্য 2 মার্ক, তাহলে 5 দুগুণে 10 মার্ক কমপ্লিট। এই যে 1 নম্বরের যে অঙ্কটা আছে এই নম্বরটা, এই 1 নম্বরের অঙ্কটা তোমাদের আমি লাইভ ক্লাস আমার ফেসবুক আইডি থেকে এইটা সমাধান করছি এবং 2 নম্বরটা তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম। আজকে তোমাদের 3 নম্বরের অঙ্কটা তোমাদের সমাধান করে দেখাবো। 3 নম্বরের অঙ্কটা হচ্ছে কোম্পানি কালেক্টেড দ্য ফলোইং ডাটা ফর দ্য সেকেন্ড কোয়ার্টার অফ দ্য ইয়ার। সেকেন্ড কোয়ার্টারের তথ্য দেওয়া আছে, মান্থ দেওয়া আছে এপ্রিল মে জুন, সেলস দেওয়া আছে, কস্ট দিয়ে দিয়েছে। এখন তোমাদের কি বলছে দেখো, রেকর্ডে অনে বলছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইন টাকা। এখন এই ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইন টাকা সূত্র যদি না পারো তাহলে তুমি অঙ্ক করতে পারবা না। তাহলে এই যে সূত্রটা এই যে দেখো, ভেরিয়েবল কস্ট পার সেলস টাকাও যা আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইন টাকাও সেম জিনিস। তাহলে প্রথম একটু লেখো একটু রেকর্ড, প্রথম একটু লেখো রেকর্ড 1, রেকর্ড 1, রেকর্ড 1 লেখা লেখার পরে কি চাইছে কি এই যে এই সূত্রটা লিখবা, ভেরিয়েবল কস্ট পার সেলস এখানে লিখবা ভেরিয়েবল কস্ট পার ইউনিট টাকা, এই 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 এতটুকু লিখবা, এতটুকু লিখবা। চেঞ্জ ইন কস্ট ভাগ হচ্ছে চেঞ্জ ইন সেলস, মানে চেঞ্জ বলতে একটার থেকে আরেকটা বিয়োগ, বিয়োগ করলে পরিবর্তনটুকু তোমরা পেয়ে যাবা। তাহলে কিভাবে করবা দেখো একটু লক্ষ্য রাখো। এখন এই যে এপ্রিল মে জুন আছে, তোমাদের আমি প্রথম ক্লাসটায় বলছি আমরা এরকম অনেক মাস উল্লেখ থাকতে পারে আমাদের অঙ্কে, অথবা অনেক ইয়ার উল্লেখ থাকতে পারে, অথবা অনেক পিরিয়ড উল্লেখ থাকতে পারে। সেই পিরিয়ড বা সেই মাসের থেকে মনে রাখবা শুরু আর হচ্ছে কি শেষ। যেমন এপ্রিল মে জুন, তুমি এপ্রিল মাসের তথ্য নিবা আর জুন মাসের তথ্য নিবা, এই দুটো তথ্য নিবা। এই দুটোর মধ্যে যার সেলস বড় তাকে আগে লিখবা আর যার সেলস ছোট তাকে পরে লিখবা, এইটা মনে রাখবা। তাহলে দেখো আজকে এপ্রিল মাসের সেলস ছিল 70,000 আর জুন মাসের সেলস ছিল 85,000।
তাহলে অবশ্যই চেঞ্জ ইন কস্ট, তাহলে আগে লিখবো আমি 85,000 টাকারটা। তাহলে একটু লেখো তোমরা, একটু লেখো। প্রথম হচ্ছে 64,550, 64,550 মাইনাস 56,000, আর নিচে লাগবা 85,000 মাইনাস 70,000, 70,000 এটা লিখলে। এরপরে কি করবা বলো? এরপরে হচ্ছে তোমরা এরপরে 64,585 থেকে 56,000 বিয়োগ করবা। 64,550 থেকে কি করবা? 56,000 কি করবা? বিয়োগ করবা। বিয়োগ করলে কত হয় একটু দেখো। 64,550 বিয়োগ 56,000, 64,550 বিয়োগ 56,000, তাহলে হয় 8,550, 8,550। সেখানে ভাগ দেওয়া হচ্ছে নিচে 85,000 বিয়োগ হচ্ছে 70,000, তাহলে হয় হলো 15,000, 15,000। এরপরে কি করবা? এরপরে হচ্ছে তোমরা এরপরে কি করবা? 8,550 ভাগ দেওয়া হচ্ছে 15,000, তাহলে তোমাদের হচ্ছে 0.57 পয়সা, 0.57 পয়সা। তাহলে তোমাদের উত্তরটা কমপ্লিট। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো। এরপরে হচ্ছে রেকর্ড 2 তে কি বলছে দেখো, দি ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট চাইছে। তাহলে একটু লেখো রেকর্ড 2, রেকর্ড 2, রেকর্ড 2 তে লেখো একটু ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্টের একটা সূত্র দিচ্ছি তোমাদের, দেখো এই যে ফিক্সড কস্টের এই সূত্রটা ব্যবহার করবা। বছর, তারপরে হচ্ছে মাস, তারপরে হচ্ছে তোমাদের পিরিয়ড, এরকম যদি উল্লেখ থাকে তখন তোমরা এই সূত্রটা তোমরা কি করবা? লিখবা। তাহলে এই সূত্রটা যদি লেখি তাহলে হবে কত দেখো। ও এই জায়গায় দেখো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আর হচ্ছে পিভি রেশিও সেম জিনিস। যেহেতু অঙ্কে তোমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বলছে, সেহেতু সেইটা সিএম রেশিও তৈরি করে দিলাম। সিএম রেশিও, কন্ট্রিবিউশন মার্জিনও যাকে বলে, পিভি রেশিও সেইটা। কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর সংক্ষেপে বলে সিএম রেশিও। তাহলে একটা বিষয় দেখো, সেলস দেয়া আছে, সিএম রেশিওটা দেয়া নাই, আর প্রফিটও দেয়া নাই, প্রফিটটাও আমাদের বের করতে হবে। তাহলে অবশ্যই আমাদের সিএম রেশিও, এই যে সিএম রেশিও বের করতে গেলে প্রফিটেরও দরকার, এবং আবার সিএম রেশিও বের করলে রেকর্ড 2 তে ফিক্সড কস্ট বের করতে গেলে সিএম রেশিওটা আমরা তাহলে পাবো। তাহলে হচ্ছে আগে রেকর্ডটা এনে একটু ফাঁকা রাখবা, রেকর্ড 3 আগে করে আসবো আমরা। রেকর্ড 3 আমাদের রেকর্ড 2 করার সুবিধার্থে আমরা রেকর্ড 3 করব। রেকর্ড 3 করব। রেকর্ড 3 এ বলছে সিএম রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন রে কি বলে? সিএম রেশিও, সিএম রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কে বলে সিএম রেশিও। এইভাবে লিখবা সিএম রেশিও, অথবা কেউ যদি এইটা নাও লেখো তাও হবে। এই যে এটা দিছি সিএম রেশিও, আর এটা দিলে একটু ভালো দেখা যায় এই। তাহলে সিএম রেশিও, সিএম রেশিওর সূত্রটা কি? এই যে দেখো পিভি রেশিও সিএম রেশিও সেম জিনিস। তাহলে চেঞ্জ ইন প্রফিট ভাগ হচ্ছে চেঞ্জ ইন সেলস গুণ হচ্ছে 100। কিন্তু আজকে দেখো তোমাদের চেঞ্জ ইন প্রফিট এবং চেঞ্জ ইন সেলস অঙ্কটাই দেয়া আছে, অঙ্কটাই সেলস দেয়া আছে, বাট প্রফিট নাই। তাহলে আগে তোমরা প্রফিটটা বের করে নেবা। আগে কি বের করবা? প্রফিট। তাহলে ওয়ার্কিং করে প্রফিটটা বের করো।
বা W1 লেখছো, এইভাবে লিখবা। তারপরে লিখবা ক্যালকুলেশন অফ প্রফিট, ক্যালকুলেশন অফ প্রফিট, ক্যালকুলেশন অফ প্রফিট, এইভাবে লিখবা ক্যালকুলেশন অফ প্রফিট। প্রফিট লেখা আমরা এপ্রিল আর জুন এই 2 মাসের তথ্য যেহেতু কাজে লাগাবো, তাহলে প্রথম লিখবা প্রফিট ফর এপ্রিল, প্রফিট ফর এপ্রিল। তাহলে কিভাবে লিখবা প্রফিট ফর এপ্রিলের প্রফিট বের করবা কিভাবে? সেলসের থেকে কি বিয়োগ করবা? কস্ট বিয়োগ করবা, তাহলে তোমাদের প্রফিট বের হয়ে যাবে। তাহলে সেলস আছে কত এপ্রিলের? 70,000 মাইনাস কস্ট আছে কত? 56,000। এখন দেখো বিয়োগ করলে কত হয় সেটা বলো। 70,000 বিয়োগ হচ্ছে 56,000, তাহলে এখানে 14,000 টাকা প্রফিট হয়। তোমাদের কত টাকা প্রফিট হয়? 14,000 টাকা প্রফিট। এরপরে লাগবা প্রফিট ফর জুন, যেহেতু জুন মাসের তথ্য ব্যবহার করব আমরা। জুন মাসে হচ্ছে 85,000 ছিল মাইনাস 64,550 টাকা খরচ গেছে। 64,550 টাকা যদি খরচ যায় তাহলে তোমাদের হবে 85,000 মাইনাস 64,550, তাহলে 20,450, 20,450 টাকা। তাহলে প্রফিট পাইছো তোমাদের। এখন সিএম রেশিও অথবা পিবি রেশিওর সূত্রটা একটু বসাই দাও। এই যে কমপ্লিট, একটু অতএব দেবা। অতএব সিএম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, অতএব সিএম রেশিও অথবা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সমান তাহলে কি হবে দেখো, লেখছো চেঞ্জ ইন প্রফিট। তাহলে আগে লেখবা হচ্ছে বড় প্রফিট কোনটা দেখো, 20,450, 20,450 মাইনাস 14,000। এরপরে চেঞ্জ ইন সেলস হচ্ছে বড়টা 85,000 মাইনাস 70,000। এরপরে গুণ দেবা 100, গুণ দেবা 100। গুণন 100। কমপ্লিট। এরপরে কি করবা দেখো, এরপরে এই যে 20,450 থেকে বিয়োগ দাও। 20,450 বিয়োগ হচ্ছে 14,000, তাহলে 6,450 হয়। আর নিচে লাগবা 85,000 বিয়োগ হচ্ছে 70,000, তাহলে 15,000 গুণন 100। কমপ্লিট। এরপরে কি করবা, এরপরে লেখো 6,450 ভাগ 15,000 গুণন দেবা 100, তাহলে 43%।
কমপ্লিট। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। 43%। তাহলে চেঞ্জ ইন প্রফিট ভাগ হচ্ছে চেঞ্জ ইন সেলস গুণ হচ্ছে 100, শেষ। তাহলে তোমাদের চাইছে কন্ট্রিবিউশন মার্জিন। এখন এইখানে দেখো, এই যে 2 নম্বর রেকর্ডে এখন সেলস তো তোমাকে আলাদাভাবে বলে দেয় নাই যে রেকর্ড 2 তে সেলস এত, তাহলে ফিক্সড কস্ট কত, যেহেতু সেলস বলে নাই, তাহলে এই যে 3টে মাস আছে, 3টে মাসে যেটা তুমি সেলস নিবা সেটার প্রফিটও নিতে হবে। সো আমরা এপ্রিল আর জুন মাসের প্রফিট বের করছি। তাহলে আমাদের এই 2 মাসের যে কোনো এক মাসের সেলস আমরা নিলে ফিক্সড সেম হবে। মনে রাখো, তুমি যদি এপ্রিল মাসের তথ্য দিয়েও যদি করো তাও ফিক্সড সেম, মে মাসের তথ্য দিয়ে করলেও ফিক্সড সেম, জুন মাসের তথ্য দিয়ে করলেও ফিক্সডের টাকা সেম হবে। আমি জুন মাসের তথ্য দিয়ে করতেছি, লেখা লাগবে না। জুন মাস 85,000 গুণ হচ্ছে 43% ব্র্যাকেট মাইনাস প্রফিট। দেখো, এই যে জুন মাসে প্রফিট ছিল 20,450, 20,450 ছিল। তাহলে 20,450 যদি হয়, তাহলে 85,000 গুণন 0.43, 36,550, 36,550 মাইনাস 20,450, 20,450, 20,450, 20,450। এখন কি করবা, বিয়োগ করলে কত হয় দেখো, 36,550 বিয়োগ 20,450, তাহলে 16,100 টাকা। উত্তর 16,100। তাহলে তোমাদের রেকর্ড 1 কমপ্লিট, রেকর্ড 2 কমপ্লিট, রেকর্ড 3 কমপ্লিট। এরপরে হচ্ছে রেকর্ড কত 4 বলছে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। তাহলে রেকর্ড 4-এ ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা চাইছে। তাহলে ব্রেক ইভেন পয়েন্টটা তোমরা সংক্ষেপে লিখতে পারো, বিইপি টাকা, এটা লিখতে পারো, ব্রেক ইভেন পয়েন্ট টাকা। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট টাকার সূত্র এই যে দিচ্ছি দেখো, বছর বা ইয়ার অথবা মান্থ লেখা থাকলে ফিক্সড কস্ট ভাগ হচ্ছে পিবি রেশিওটা হবে না, ওখানে হবে সিএম রেশিও। যেহেতু অঙ্কে কি দেয়া আছে, সিএম রেশিও দেয়া আছে, সেহেতু এই জায়গায় সিএম রেশিও দেবা। এখানে কি লাগবা, সিএম রেশিও। প্রশ্নে যেটা থাকবে সেইটা লাগবে, সিএম রেশিও। তাহলে সিএম রেশিও যেহেতু, তাহলে আমরা সব কিছুই পাইছি। সিএম রেশিও কত দেখো, তাহলে ফিক্সড কস্ট পাইছো 16,100, 16,100 তার ভাগ দেওয়া হচ্ছে 0.43, দশমিকই তৈরি করবা। তাহলে ভাগ করলে কত হয়, 16,100 ভাগ হচ্ছে 0.43, তাহলে 37,442 দেওয়া যায়, 37,442 দেওয়া যায়। ঠিক আছে, ভাগ করলে মনে রাখবা দশমিক দিয়ে ভাগ করলে টাকা বাড়বে। অনেকে কি করো, 16,100 গুণ হচ্ছে 43% দাও, তাহলে অঙ্ক ভুল। এরপরে কি করবা, এরপরে হচ্ছে 5 নাম্বার। এই যে 5 নাম্বারে কি চাইছে দেখো, 5 নাম্বারে বলছে জুলাই প্রফিট কত হবে, ইফ যদি সেলস করো 80,000 টাকা। তাহলে জুলাই মাসের প্রফিট বের করো। তাহলে জুলাই মাসে যদি প্রফিট বের করতে বলে, তাহলে রেকর্ড 5 লেখো, একটু রেকর্ড 5 এখানে, রেকর্ড 5 প্রফিট, প্রফিট আগে প্রফিট সমান লাগবো, প্রফিট সমান এই যে এই সূত্রটা দেওয়া আছে দেখছো, এই যে এখানে প্রফিট সমান এই সূত্রটা লিখবা, এখানে সিএম দিয়ে দেবা, সিএম রেশিও। তাহলে তোমাদের দেখো কিভাবে করবা এটা। সেলস আজকে প্রশ্নে বলে দিয়েছে, সেলস বলে দিয়েছে কত, 80,000 টাকা। এই 80,000 টাকা ব্যবহার করতে হবে। তাহলে এখানে লিখবা 80,000, এইখানে লিখবা 80,000
গুণন সিএম রেশিও 43%, বা কেউ যদি দশমিকে করো তা সেইটা হবে 0.43 লিখলেও হবে। আর ফিক্সড কস্ট হচ্ছে 16,100। তাহলে কত হবে? 80,000 গুণন 43% দিলে হয় 34,400। 34,400 মাইনাস 16,100। 16,100, তাহলে এটা বিয়োগ করলে 34,400 বিয়োগ 16,100, তাহলে হবে 18,300 টাকা উত্তর। 18,300 টাকা উত্তর প্রফিট। এরপর আরো একটা রেকর্ড চাইছে তোমাদের, বলছে আগস্টের সেলস কত হবে যদি লস করো কত টাকায়? 1,050 টাকা। 1,050 টাকা। তাহলে একটু লেখো আগস্টের সেলস। এটা রেকর্ড হচ্ছে আগস্ট মাসের সেলস সমান, এই সূত্রটা লিখবা, এই যে ফিক্সড কস্ট, এই জায়গা যেহেতু টার্গেট প্রফিট আছে, দেখছো যে লস হলে বিয়োগ হবে আর হচ্ছে লাভ হলে যোগ হবে। তাহলে আগে আমি এই সূত্রটা নিয়ে নেই, তারপরে আমি ঠিক করে দিচ্ছি তোমাদের। এই যে নিলাম, এখনই তোমাদের আমি ঠিক করে দেব। দেখো ফিক্সড কস্ট এইখানে লেখবা, যেহেতু লস বলছে তাহলে কি করবা, টার্গেট লস তো লেখা যায় না, শুধু মাইনাস লস লেখবা, কারণ কোনো ব্যবসা করতে গেলে টার্গেট করা যায় না যে আমি লসে পড়বো। আর হচ্ছে সিএম রেশিও নিচে লেখবা, সিএম রেশিও এইটা খালি চেঞ্জ হবে। তাহলে আর কি এখন সূত্রে মান পাতাবা, দেখো তাহলে ফিক্সড কস্ট পাইছো 16,100 মাইনাস লস হচ্ছে বলছে, লস বলে দিয়েছে, দেখো প্রশ্নে লস বলে দিয়েছে 1,050। তাহলে এখানে লাগবে 1,050 ভাগ হচ্ছে সিএম রেশিও দশমিক 0.43। ক্লিয়ার? এরপরে কি করবা তোমরা, এরপরে হচ্ছে বিয়োগ করবা। বিয়োগ করলে 16,100 বিয়োগ হচ্ছে 1,050, তাহলে 15,050 টাকা হয়। 15,050 টাকা, সরি 15,050, 15,050 হয়। আর নিচে হচ্ছে 0.43। তাহলে এইটার সাথে এখনই কি করবা, ভাগ করবা। ভাগ হচ্ছে 43 করলে 35,000 টাকা উত্তর হয়। আশা করি তাহলে প্রত্যেকেই অঙ্কটা বুঝছো। যদি তোমাদের যে কোনো অঙ্কে এইরকম ফরম্যাট থাকে, ইয়ার অথবা মান্থ অথবা পিরিয়ড, তাহলে এইভাবে অঙ্কটা তোমরা সমাধান করবা। আর এই 8টা সূত্র মনে রাখবা একটু, যেহেতু ইয়ার, মান্থ এবং পিরিয়ড উল্লেখ থাকলে এই 8টা সূত্রের ব্যবহার বেশি। তোমরা দেখবা বিগত যত ন্যাশনাল ইউনিভার্সিটির কোশ্চেন আছে, প্রত্যেকটা কোশ্চেনেই যদি মান্থ অথবা ইয়ার অথবা পিরিয়ডের এই ফরম্যাটের অঙ্ক আসে, তখন তোমাদের এই 8টা যদি সূত্র মনে রাখো, 8টা সূত্রের মধ্যেই বেশি আইছে। তাহলে ভালো থাকো।